নিশ্চয়ই মনে আছে আত্মাবন্ধী জিনের জাদুর কথা। আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্ধী জিনের দ্বিতীয় পর্ব। কিরে ভাই, ফার্স্ট পার্ট কইছিল, কোথায় গেল, কখন গেল? জি হ্যাঁ, ভয়ের রাজ্যে হারাতে গিয়ে আবার পথ হারিয়ে ফেলছেন না তো? সবার সাথে আপডেটেড থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের নিশির ডাক ইউটিউব চ্যানেলকে। শুনতে পাচ্ছেন ভয়ের আরেক নাম নিশির। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জাহিদ। আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। নতুন একটা ঘটনা যাব, যিনি লেগেছেন আমি তার ভাষায় বলার চেষ্টা করতেছি। তিনি ঘটনার শিরোনাম দিয়েছেন আফ্রিকার অধিসপ্ত বিল্ডিং, যা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। যারা নিশিটাকে শ্রোতা আছেন তারা আফ্রিকার এই স্টেশনগুলি অনেক পছন্দ করেন। সারা পৃথিবীতেই ছড়িয়ে আছেন বাঙালি, তো সেরকম একজন এই ঘটনা পাঠিয়েছেন। আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই, আশা করছি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো দলেই থাকেন। আমি মাহির খান, সাউথ আফ্রিকায় অবস্থান করছি। আছি আপনাদের নিশিটাক ইউটিউব চ্যানেলের সাথে 2022 সাল থেকে। রেডিওর প্রতি শুক্রবারে শুনতাম, আপনাদের পেজ ফলো করতাম, কারণ জানতাম পরিবর্তে চলুন উনি শুরু করুন। স্বল্প সময়তার কারণে ঘটনা হয়তো একটু সুন্দরভাবে বলতে পারি নাই। আর এই প্রথম আমি কোনো ঘটনা শেয়ার করতে যাচ্ছি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেই ঘটনা বিল্ডিংকে নিয়ে। সাউথ আফ্রিকায় জোহেনিবার্গ সেল হাউস নামে এই বিল্ডিংটা খুব পরিচিত। স্টেশন মাল্টিস আফ্রিকার স্টেশন গ্রেড পরিবেশ অফিস কোনো এক কারণে, আজ আমি ঠিক জানি না, ওদের অফিস এখান থেকে নিয়ে যায়। পরবর্তীতে বিল্ডিংটা প্রায় 20 বছর বন্ধ থাকে। তো যাই হোক, তবে 20 বছর পর বিল্ডিংটা নতুন করে পরিষ্কার করে মানুষ থাকার জন্য উন্মুক্ত করা হয়। আসি মূল ঘটনায়। আমি 1 বছর যাবত সাউথ আফ্রিকাতে আছি। একটা সময় চাকরির জন্য অন্য জায়গায় যাওয়ার ফলে আমি বাসা চেঞ্জ করি, এই বিল্ডিংটা শিফট করি। প্রথমে আমার মাথায় এসব কিছুই ছিল না, যে আমি এরকম একটা জায়গায় কি দুর্ঘটনা বা কোনো কিছুর অস্তিত্ব আছে। ভালোই যাচ্ছিল দিন। অনেক বড় একটা বিল্ডিং, গ্রাউন্ডের 3 তলার উপরে 22 তলা বিশিষ্ট একটা বিল্ডিং। একদিন জুমার নামাজের জন্য বাসায় আসি। গোসল করার জন্য এসে দেখি আমার রুমমেট শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে। ওনাকে আমি ডাকলাম, কিন্তু উনি কোনো সাড়া শব্দ করলেন না। আশ্চর্যের বিষয় হচ্ছে ওই দিন অনেক গরম ছিল। এই গরমে উনি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন কেন, কিছুই বুঝলাম না। ওনার পুরো শরীরটায় কম্বল দিয়ে মোড়ানো। যাই হোক, আমি ওয়াশরুমে গেলাম, গোসল করে এসে ওনাকে ডাক দিলাম, ভাই মসজিদে যাবেন না? কোনো সাড়া দিলেন না। আমি আর ডাকলাম না, চলে গেলাম মসজিদে। রাতে উনি যখন বাসায় আসেন তখন আমি তাকে এই ঘটনাটি বলি, ভাইয়া আপনি এই গরমে আজকে ওভাবে কাঁথা গায়ে দিয়ে আপনাকে ডাকলাম, আপনি কোনো সাড়া দিলেন না। উনি বললেন, আমি তো এই সময় বাসায় থাকি না, দুপুরে দোকানে ফেলে ঘুমাবো কি করে? তখন আমাদের রুমমেট সবাই উপস্থিত ছিল, আমি সহ 5 জন। সবাই আলাদা বেড, কেউ কারো বেডে যায় না। ওনার বেডে ঘুমানোর তো দূরের কথা। যাই হোক, আমি শুনে পুরোই হতভম্ব হলাম। তাহলে দুপুরে আমি 2 বাজে খেয়াল করলাম, দেখলাম মানুষটা শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে। কাকে দেখলাম? রুমের সিনিয়র একজন বড় ভাই, যার নাম আমি ছদ্মনাম ব্যবহার করছি, রোহান ভাই। উনি এখনো আমার অনেক আগে থেকে আছেন। রোহান ভাই আমাকে বললেন এই বিল্ডিংটার অনেক সমস্যা আছে,
বিল্ডিংটা অনেক আগে থেকেই বন্ধ অবস্থায় ছিল। ওনারা অনেক ঘটনার সম্মুখীন হয়েছেন। বিল্ডিংয়ে এখন বাংলাদেশি, মালায়ান, নাইজেরিয়ান, পাকিস্তানিরা আছেন। তারা অনেক ঘটনার সম্মুখীন হয়েছেন। আমাদের বাসাটা অর্থাৎ অ্যাপার্টমেন্টে ছিল 12 তলা একটা ফ্ল্যাট। 13 তলায় একজন ইন্ডিয়ান মহিলা থাকতো। সেখানে সরাসরি শয়তানের পূজা করতো সে। প্রথমে কেউ এসব টের পায়নি। ধীরে ধীরে ওই মহিলার পাশের ফ্ল্যাটে একজন লোক প্রতি রাতে অদ্ভুত কিছু শব্দ শুনতে পেত। সবাই একদিন এটা জানতে পারে এবং ডিসিশন নেয় বিল্ডিংয়ে ম্যানেজারের কাছে বিচার দেবে। শব্দ হওয়ার সাথে সাথে ম্যানেজারকে তার ফোন দেয়। ম্যানেজার আসে এবং ওই মহিলাকে দরজা খুলে ফেলে। দেখতে পায় সব কালো জাদুর সরঞ্জাম আর আগা মাথায় কালডি ইত্যাদি। তারপর তারা ওই মহিলাকে বের করে দেয়। একটা ঘটনা হচ্ছে এই, আমাদের বাঙালি একজন ভাই কোনো কারণ ছাড়াই বাথরুমে গিয়ে গলায় ফাঁস নেয়। আমাদের বাথরুমে সাধারণত এই একটা ছোট জানালা দিয়ে বাতাসের জন্য ওই জানালায় ছোট ছোট লোহার দড়ি বেঁধে সে ফাঁস নেয়। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ সেখানে শ্বাস নিতে পারে না। যাই হোক, এভাবেই কেটে যায় আরো কিছুদিন। একদিন আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ রোহান ভাই মোবাইলে একটা ফোন আসে। ওনার এক নাইজেরিয়ান বন্ধু আমাদের বিল্ডিংয়ে 4 তলায় থাকতেন। তিনি জানান কাজের কারণে তাকে বাইরে যেতে হয়। স্ত্রীর বাইরে কিছু শব্দ পেয়ে দরজা খুলেন। দেখতে পান একটা কালো বাদা রঙের, যে দেখতে ভয়ঙ্কর কিছুর মতো তার দিকে তাকিয়ে আছে। তারপর উনি দরজা বন্ধ করে দেন। ওনার হাজবেন্ডকে ফোন করে দেন এবং ঘটনা বলেন। কিন্তু কথা হচ্ছে এই বিল্ডিংয়ে কুকুর, বিড়াল বা কোনো পোষা প্রাণী রাখা একদম নিষিদ্ধ। আমি এই বিল্ডিংয়ে কখনো কোনো পোষা প্রাণী দেখিনি। আর বানর এই 7 তলায় আসবে কিভাবে? নাজিরেন বন্ধুর আরো বলতে থাকেন যে উনি অনেক সময় বাসায় শুয়ে থাকেন, দেখতে পান বাথরুমের দরজা ওনার জুড়ে আটকানো। যেমন শব্দ হয় তেমন একটা শব্দ আওয়াজ হচ্ছে। উঠে গিয়ে দেখেন কিছুই না। রোহান ভাই আমাদের বলতে থাকেন আমাদের রুমে উনি এরকম কিছু ফেস করেছেন। যাই হোক, আমরা এই বিল্ডিং ছাড়ার সিদ্ধান্ত নেই এবং অন্য বিল্ডিংয়ে চলে যাই। তারপর থেকে আর কোনো সমস্যা ফেস করতে হয়নি। মাহির খান লিখেছেন, এই ঘটনায় আপনাদের জন্য ধন্যবাদ। অনেক কষ্ট করে পাঠিয়েছেন। পরবর্তী ঘটনায় পাঠানোর আমি অনুরোধ করলাম। বিশেষভাবে এই ঘটনায় আপনি নিজেও একবার লেখার পরে তারপর পাঠাবেন। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জাহিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। চমৎকার একটা ঘটনা শুনছিলাম। শেষ ঘটনাটি আফ্রিকার অধিসপ্ত ভবন নিয়ে। আশা করছি এই ঘটনায় আপনাদের ভালো লেগেছে, যথেষ্ট আনন্দ দিতে পেরেছি। কিছু কমেন্ট পড়ে আপনাদের কাছ থেকে আজকে এপিসোড শেষ করতে চাই। আসলে আমাদের ইন্ডিয়ান থেকে সিহাদ ভাই আমাদের সঙ্গে আছেন। তিনি ইয়াস লিখেছেন থাইল্যান্ড থেকে, সিরাজগঞ্জ থেকে লিখেছেন নাজমুল ভাই, শোভন লিখেছেন রাংসা থেকে, আমাদের সাথে আছেন নাটোর থেকে শান্ত ভাই আছেন আমাদের সঙ্গে। দেখতে পাচ্ছি মিম আছে যশোর এর বাগেরহাট থেকে, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। এভাবেই অনেকে আছেন আমাদের সঙ্গে। যাই হোক, আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমাদের ঘটনাটি শেষ করি। কিছু কমেন্ট আপনাদের মাঝে পড়বো, তারপরে আপনাদের মাঝ থেকে আজকে বিদায় নেব। আপনারা যারা মিউজিক নিয়ে সমস্ত ফিডব্যাক দিয়েছেন,
ডেফিনেটলি আপনারা এইটা নিয়ে চিন্তা করবেন এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যেভাবে চাচ্ছেন সেভাবে আমরা আপনাদেরকে এপিসোডগুলো উপহার দেওয়ার চেষ্টা করব। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং পরবর্তী ঘটনা খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হব। এছাড়া আপনারাও যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান অবশ্যই আমাদের ইমেইল অ্যাড্রেসে আপনাদের ঘটনাগুলি পাঠিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। এই ঘটনা কতটা সুন্দরভাবে পড়ে শোনাতে পারলাম জানি না, অবশ্যই গল্পটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ঘটনা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।